দুপা উঠিয়ে বসে নখ কামড়াতে থাকে। তার ভীষণ টেনশন হচ্ছে এই মুহূর্তে। আল্লাহ জানে কি হবে আজ তার। এখন তার নিজের উপরেই রাগ হচ্ছে। এর চেয়ে ভালো তো ওই হাঁদারামটাই ভালো ছিল বলে মনে হচ্ছে তারা নখ কামড়ে কামড়ে সেটা আবার থু থু করে ফেলাচ্ছে। তারার ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজার আওয়াজ পাওয়া যায়। তারা তাকায় সেখানে। তাকাতেই তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। তার ঠোঁটজোড়া ফাঁকা হয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে এক প্রকার তুর্যের দিকে। সিলভার কালারের একটা ট্রাউজার আর হোয়াইট কালারের হাতাবিহীন গেঞ্জি পরা, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এদিকেই আসছে। চুলগুলো ভিজে কপালের উপরে চুলগুলো পড়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে তার। মুখে লেগে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা। পরনের গেঞ্জিটা গলার দিক থেকে কিছুটা ভিজে। তারা হাঁ করে তাকিয়ে মনে মনে বলে ওঠে, কালকে গোসল করলে বুঝি এত সুন্দর লাগে। বলেই তারা আকাশ পাতাল ভাবতে থাকে। তুর্য তারার দিকে ভ্রু কুচকে তাকায়। তারার সামনে এসে দাঁড়ায়। তারার তাতে খেয়াল নেই। হাঁ করে সে তাকিয়েই আছে। তা দেখে তুর্য তারার মুখের সামনে তুড়ি বাজিয়ে ওঠে। তারার তাতেও কোনো হেলদোল নেই। সে হাঁ করে তাকিয়ে আছে তো আছে। তুর্য এবার বেশ অবাক হয়। সে ভেবে পায় না এই মেয়ে এভাবে হাঁ করে দেখছেটা কি তার মাঝে। তুর্য এবার কিছুটা জোরে ডেকে বলে ওঠে, দেখা হয়েছে তোর, নাকি আরো দেখার বাকি আছে? তুর্যের কথা এবার হুঁশ ফিরে তারা থতমত খেয়ে যায়। আমতা আমতা করতে করতে মাথা নিচু করে ফেলে। বেশ লজ্জা পেয়েছে সে নিজের ওপর। বেশ ক্ষিপ্ত সে। মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলে ওঠে, ছি, তারা তুই কত নির্লজ্জ। এভাবে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে নাকি? তাও আবার নিচের চাচাতো ভাইয়ের উপর। ছি, তাও আবার নিজের চাচাতো ভাইয়ের উপর। ছি, তুই শ্রাবন্তীর মতো এত হ্যাংলা হলি কবে থেকে শুনি? বলেই তারা নিজেকে মনে মনে হাজারটা বকা দিতে থাকে। তুর্য তারাকে এইভাবে আকাশ পাতাল ভাবতে দেখে রাগে কটমট করতে করতে বলে ওঠে, কোন মহাসাগরে ডুবে আছিস তুই শুনি? তোকে আমি এখানে পড়তে এনেছি। মহাবিদ্যাসাগরের মতো ভাবনায় ডুবে থাকতে আনিনি, ননসেন্স। শেষের কথাটা একটু ধমক দিয়ে বলে তুর্য। তারা ভয়ে হালকা কেঁপে ওঠে। মাথা নিচু করে সে বসে আছে। ছোট্টবেলা থেকে সে বরাবরই তুর্যকে জমের মতো ভয় পায়। এখনও তার ভয়টা একটুও কমেনি, বরং আগের থেকে অনেকটাই বেড়েছে বলতে গেলে। তার সাহস নেই এই মুহূর্তে তুর্যের মুখের উপর কিছু বলা, তাই চুপচাপ মাথা নিচু করে আছে। তবে মনে মনে তুর্যকে সে হাজার হাজার গালাগালি দিয়ে ডুবিয়ে মারছে। তুর্য তারাকে চুপ করে বসে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, সঙ্গের মতো বসে আছিস কেন? তোকে কি আমি শোপিসের মতো সাজানোর জন্য এনেছি নাকি? বই বের করে জলদি পড়তে বস। আজ পড়া না পারলে দেখিস তোর কি অবস্থা আমি করি। তুর্যের কথায় তারা ভয়ে তড়িঘড়ি করে বই বের করে সামনে ধরে। তারার বেশ রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কিছু করতে পারছে না। রাগে অভিমানে সে বই খুলে পড়তে শুরু করে। তুর্য তারাকে পড়তে দেখে বিছানার কাছে চলে যায়। বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ফের তারার কাছে চলে আসে। তারার সামনে সোফায় বসে ল্যাপটপটা খুলে কাজ করতে থাকে। তারা মুখ ভোঁতা করে আবোল তাবোল পড়তে থাকে বায়োলজি বই বের করে। সে শুধু ঠোঁট নাড়াচ্ছে আর গুনগুন করে কিছু বলছে। মাঝে মাঝে আর চোখে তুর্যের দিকে তাকাচ্ছে। তুর্য মন দিয়ে কাজ করতে ব্যস্ত, তবে সেও মাঝে মাঝে তাকাচ্ছে তারার আড়ালে। বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তুর্য এবার ল্যাপটপ রেখে তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পড়েছিস? তুর্যের কথায় শুধু তারা ওপর নিচ মাথা নাড়ায়। তুর্য তারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, তুর্যের কথায় তারা শুকনো ঢোক গিলে, এখন কি তার পড়া ধরবে নাকি? সে তো কিছুই পড়েনি, তাহলে বলবে কি? না পারলে তো এই বজ্জাত বেটা আজকে তাকে মেরেই ফেলবে। এসব হাজার কথা ভাবতে থাকে। তারা ভয়ে তার গলা শুকিয়ে আছে। তুর্য হাত বাড়িয়েই আছে। তারা বই না দিয়ে ভাবনায় ডুবে আছে দেখে তুর্য বাজ খাই ধমক দিয়ে বলে ওঠে, আবার তুই আকাশ পাতাল ভাবছিস? তুলে এক আছাড় মারবো তোকে। বই দে এদিকে। তুর্যের ধমকে কেঁপে ওঠে তারা। তড়িঘড়ি করে বই এগিয়ে দেয় তার দিকে। তুর্য তারার হাত থেকে খপ করে বই নিজের হাতে নিয়ে নেয়। অগ্নি চোখে তাকায় তারার দিকে। তারা ভয়ে হাঁসফাঁস করছে। তুর্য বইয়ের দিকে তাকায়। এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখি তুই এই 1 ঘন্টা ধরে কি পড়েছিলিস? বলেই তুর্য বায়োলজি বইটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দেয়।
এসব প্রশ্ন করার জন্য তার কোনো বইয়ের প্রয়োজন পড়ে না। তুর্য তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বলতো উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো। তুর্যের প্রশ্ন শুনে তারা যেন আকাশ থেকে পড়ে হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে। সে কি উত্তর দেবে? সে তো এই প্রশ্ন কখনো শুনেছে বলে তার মনে হয় না, যেন আজই তুর্যের মুখে সে শুনল। তুর্য তারাকে তাকিয়ে থাকতে দেখে বাজখাই গলায় বলে ওঠে, কি হলো বলছিস না কেন? তারা চুপ, আমতামতা করছে। সে তো উত্তরই পারে না। উত্তর কি দেবে সে? তুর্য রাগে চোখ বুঝে রাগ নিয়ন্ত্রণ করে ফের আবার বলে ওঠে, ওকে, তোকে এবার এর থেকেও সহজ প্রশ্ন ধরছি। বল, উদ্দীপকের জৈব অণুটির সংশ্লেষণে নিউক্লিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিশ্লেষণ কি হবে বল? তারার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এটা নাকি ছোট প্রশ্ন, যেখানে প্রশ্নটাই এত বড়, উত্তরটা কত বড় হবে সেটাই ভাবছে তারা। তুর্য বোঝে তারা এটার উত্তরও পারে না। তুর্য পরপর অনেকগুলো প্রশ্ন করে। তারার পুরো মাথা ভো ভো করে ঘুরছে। কোথা থেকে পাচ্ছে এসব প্রশ্ন তুর্য, সেটাই ভেবে পাচ্ছে না সে। আর সে উত্তর পারবেই বা কী করে? সে তো বইটাই ছোঁয় না, কলেজে যায় একটু একটু ছোঁয়। তারার উপর এবার তুর্যের বেশ রাগ উঠে যায়, মাথা গরম হয়ে যায় রীতিমতো। তুর্য এবার তারাকে ধমকে বলে ওঠে, কি সমস্যা তোর? হ্যাঁ, একটা কিছু তুই পারিস না? সামান্য ছোট ছোট প্রশ্নের উত্তরটাও দিতে পারিস না তুই? কি পড়াশোনা করিস তুই কলেজে গিয়ে? তুর্যের ধমকে আটকে ওঠে তারা। তুর্যকে দেখে তার ভয় লাগছে এখন। তারা গুটিসুটি হয়ে বসে মাথা নিচু করে রাখে। তুর্য ফের গর্জে বলে ওঠে, একটা উত্তরও তুই দিতে পারিস নি? কলেজে গিয়ে তুই কি ঘোড়ার ডিম পড়াশোনা করিস? বাসায় এসেও পড়তে বসিস না তুই? তোর নামে হাজারটা কমপ্লেন আমার কাছে আসে কেন? সারাদিন শুধু টই টই করে ঘুরিস বাড়িতে, আর পড়ে পড়ে শুধু পারিস ঘুমাতে আর গেমস খেলতে। খাওয়া দাওয়াটাও ঠিক মতো করিস না কেন? শেষের কথাটা বলেই ধমকে ওঠে তুর্য। তারা মাথা নিচু করে ঠোঁট উল্টে বসে আছে। তুর্য তারাকে চুপ থাকতে দেখে আগের ন্যায় বলে ওঠে, কি হলো বলছিস না কেন? তোর নামে এত কমপ্লেন কেন শুনি? এবারও তারা কিছু বলে না। তুর্য এবার রাগের বশে কিছুটা জোরেই বলে ওঠে, কথা বলছিস না কেন ইডিয়েট? তুর্যর ধমকে এবার তারা কেঁদে ওঠে। মুহূর্তেই চোখ দিয়ে পানির ঝর্ণা বইয়ে দিতে শুরু করে। তুর্য তারার দিকে তাকায়। তারাকে কাঁদতে দেখে তুর্য চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছে না তুর্য। বসা থেকে উঠে দাঁড়ায়, এক হাত কোমরে রেখে আর এক হাত দ্বারা চুল খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করে। তারা ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে, যা এই মুহূর্তে বিরক্ত লাগছে তুর্যের। তুর্য চোখ খুলে তারার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে ওঠে, এই কান্না বন্ধ কর একদম। তুই আমার সামনে কাঁদবি না। চুপ কর, চুপ কর বলছি। কে শোনে কার কথা? তারা কেঁদেই যাচ্ছে। এক প্রকার সে নাক টেনে টেনে কাঁদছে। তা দেখে এবার তুর্য ঘর কাঁপিয়ে ধমক দিয়ে বলে ওঠে, তুই কান্না বন্ধ করবি নাকি তোকে তুলে আছাড় মারবো আমি? সঙ্গে সঙ্গে তারা কেঁপে ওঠে। মুহূর্তেই তার কান্না বন্ধ হয়ে যায়। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সে, মাঝে মাঝে নাক টানছে। তুর্য তারার দিকে তাকিয়ে বলে ওঠে, এই মুহূর্তে আমার ঘর থেকে যা। তোকে দেখলেই এখন আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তুর্যের কথায় তারা শুধু নাক টানছে, কিন্তু সে একটুও নড়ে না। তা দেখে তুর্য ফের ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, তোর কানে যাচ্ছে না? তোকে বের হতে বলেছি আমি। তুর্যের কথায় এবার তারা ভয়ে উঠে দাঁড়ায় আস্তে আস্তে। নাক টানতে টানতে তার বই খাতা গুছাতে থাকে। তুর্য তারার দিকেই তাকিয়ে আছে। একটু কাঁদতে কাঁদতেই ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে। তুর্যের এবার মায়া লাগলো, একটু বেশি করে ফেলেছে নাকি সে। তারা বই খাতা গুছিয়ে সেখান থেকে মাথা নিচু করে নাক টানতে টানতে চলে যায়। তুর্য তারার যাওয়ার পানে তাকায়। এবার নিজের উপর বেশ রাগ হচ্ছে তার। কোমরে হাত রেখে আর এক হাত দিয়ে তার চুল টেনে ধরে। জোরে দু একবার নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে বলে ওঠে, একটু বেশি বেশি করে ফেললাম নাকি? বলেই তুর্য অনুতপ্ত হতে শুরু করে। পর মুহূর্তে কিছু একটা ভাবতেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখ তুর্য, তুই ঠিকই করেছিস। ওকে শাসন না করলে এই মেয়ের জীবনেও শুধরাবে না। পড়াশোনার প্রতি একটুও মন নেই এই মেয়ের। সামান্য প্রশ্নের উত্তরগুলোও দিতে পারলো না। একে এর মতো করে না বুঝালে এই বাঁদরটা আরো মাথায় চড়ে বসবে। বাড়ির লোকগুলোও হয়েছে, আদর দিয়ে দিয়ে পুরো বাঁদরে পরিণত করেছে। কোথায় ভাবলাম দেশে এসে সব ঠিক করব, এখন দেখছি সব উল্টো। এই মেয়ের পড়াশোনার যেই অবস্থা, এখন যদি এসব ভালোবাসা প্রেম ওকে বুঝাতে যাই,
দেখা যাবে ও পড়াশোনাই আর করবে না। আরো কিছুদিন মনে হচ্ছে ওয়েট করতে হবে আমাকে। আগে এই বাদরকে আবার মানুষ করতে হবে যে করেই হোক। একটানে কথাগুলো বলে থামে তুর্য। তারা রুমে গিয়ে দরজা বন্ধ করে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই যাচ্ছে তখন থেকে। তার কান্না থামার নামই নেই একেবারে। সে দরজা বন্ধ করে কেঁদে যাচ্ছে। সে ভেবে নিয়েছে আজ সে আর নিচে নামবে না, যাই হয়ে যাক না কেন রাতে খাবেও না। রাত 9টার দিকে সকলেই নিচে খেতে এসেছে তুর্য ছাড়া। হামিদ খান তারাকে কোথাও না দেখতে পেয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমার মা কই? আপনার মা ঘরে খিল দিয়ে বসে আছে ভাইজান। আমরা কতবার করে ডাকলাম, নবাব জাতি দরজা খুলবে না জানিয়ে দিয়েছে, রাতে নাকি খাবেও না। তাজ আমি বুবু কতবার গিয়ে ডেকে এলাম, আমাদেরকে তো পাত্তাই দিল না। বলেই প্রিয়ন্তী বেগমের সব অভিযোগ হামিদ খানের কাছে দেয়। আকাশ, মেঘা, লাবণ্য খেতে খেতে তাদের কথা শুনছিল। তাজ তৌহিদ খান তাকিয়ে প্রিয়ন্তী বেগম ও হামিদ খানের কথা শুনছে। হামিদ খান কপালে 3টি ভাঁজ ফেলে বলে ওঠে, মেয়েটার হঠাৎ হলোটা কি, দেখি আমি গিয়ে। বলেই হামিদ খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হাঁটা দেয় তারার রুমের উদ্দেশ্যে। প্রিয়ন্তী বেগম আর কথা না বলে সকলের পাতে খাবার বেড়ে দিতে থাকে। হামিদ খান যেতেই এর মধ্যে তুর্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, সোজা গিয়ে বসে পড়ে খাবার টেবিলে। তুর্যকে দেখে আজমিরা বেগম তড়িঘড়ি শুরু করে, তুর্যের পাতে খাবার দিতে শুরু করে। তুর্য একবার চোখ বুলায় পুরো টেবিলে, কোথাও তারাকে না দেখে মনে মনে ভেবে নেয় হয়তো আগে খেয়ে তার রুমে চলে গেছে, তাই তুর্য আর না ভেবে খেতে শুরু করে। অন্যদিকে হামিদ খান সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তার আর একটাই কথা, সে বের হবে না, খাবে না সে আজ রাতে। হামিদ খান আদুরে কণ্ঠে ডেকে বলে ওঠে, কি হয়েছে মা, তুমি খাবে না কেন? কেউ কি কিছু বলেছে বাবাইকে? কেউ কি কিছু বলেছে বাবাইকে? বলো, আমি তার বিচার করব। হামিদ খানের কথা তারার কানে আসতেই তারা মুখ ফুলিয়ে আস্তে করে বলে ওঠে, হ্যাঁ বলেছে তো, তোমার ওই বিদেশি বান্দর ছেলে আমাকে ধমক দিয়েছে। তারার কথায় হামিদ খানের কান অবধি পৌঁছায় না। হামিদ খান বারবার জিজ্ঞেস করছে। এবার তারা অসহ্য হয়ে রাগে বলে ওঠে, বললাম তো আমি খাবো না বাবাই, এক রাত না খেয়ে কেউ মরে যায় না। হামিদ খান তারার কথা শুনে অনেকবার অনুরোধ কণ্ঠে ডাকে, কিন্তু তারা নাছোড়বান্দা। এবার হামিদ খান হাল ছেড়ে দেয়, হতাশার নিঃশ্বাস ফেলে দরজার দিকে একবার তাকায়, তার জায়গা ত্যাগ করে সে হাঁটা দেয় ড্রয়িং রুমের দিকে। হামিদ খানের আওয়াজ না শুনতে পেরে তারা বুঝে নেয় হামিদ খান চলে গেছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখ গোমড়া করে বসে থাকে। সকলেই খেতে ব্যস্ত। তুর্য চুপচাপ সব সময়ের মতো গোমড়া মুখ করে খাচ্ছে। এর মধ্যে হামিদ খান সেখানে উপস্থিত হয়। হামিদ খানকে দেখে শারমিন বেগম নরম কণ্ঠে জিজ্ঞেস করে, মেয়েটাকে আনতে পেরেছো? শারমিন বেগমের কথায় হামিদ খান অসহায় মুখ করে শুধু দুপাশে মাথা নাড়ায়। প্রিয়ন্তী বেগমের এবার মেয়ের উপর বেশ রাগ হয়। তিনি ভাতের চামচটা শব্দ করে টেবিলে রেখে শারমিন বেগমের কাছে গিয়ে রাগে অভিযোগের সুরে বলে ওঠে, দেখেছো কত বেয়াদব মেয়ে। আমাদের কথা শুনলি না মানলাম, কিন্তু যেখানে ভাইজান নিজে গিয়েছে সেখানে ও না এসে থাকে কি করে? দিন দিন মেয়েটা বেয়াদবে পরিণত হচ্ছে। বলেই থামে প্রিয়ন্তী বেগম। তুর্য খাবার খাওয়া বন্ধ করে ভ্রু কুঁচকে তাকায়। শারমিন বেগম কিছু বলতে নিলে তার আগেই তুর্য মাঝখান দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে সেজমা? তুর্যের কথায় যেন প্রিয়ন্তী বেগম তারার নামে আরো অভিযোগ করার সুযোগ পেলেন। তিনি আগের ন্যায় বলে ওঠে, কি হয়নি তাই বল, তোদের আদরে তারা এই 7টা থেকে দরজায় খিল দিয়ে বসে আছে। কে জানে মহারানীর কি হয়েছে। এতবার করে ডাকলাম আমরা খেতে আসার জন্য, কারোর কথা শুনলো না, উল্টো আমাদের ঝাড়ি মেরে পাঠিয়ে দিল। এখন আবার ভাইজান গিয়েছে ডাকতে, ভাইজানকেও পাঠিয়ে দিয়েছে। কত বড় বেয়াদব দেখেছিস, দিন দিন বেয়াদব হচ্ছে মেয়েটা। তুর্যের এমনিতেই মাথা গরম ছিল। কানাডার অফিসে কিছু ঝামেলা হয়েছে, সেটা কিছু সময় আগেই তাকে তাহসান ফোন করে জানালো। এখন আবার তারা না খেয়ে দরজা বন্ধ করে আছে শুনে তুর্যের রাগ আকাশ ছোঁয়া। রাগে তার মাথা ফেটে যাবার জোগাড়, তার উপর তারার নামে এত অভিযোগ, সব মিলিয়ে তুর্যের রাগে শরীর ফেটে যাচ্ছে। সে বাকি খাবারে হাত ধুয়ে উঠে পড়ে। তা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, কি রে
উঠে গেলি কেন? কেন বাবা, খাবি না? তুর্য প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে। খাবার উপরে পাঠিয়ে দাও, সাথে তারার খাবারটাও। বলেই আর এক মুহূর্ত সেখানে সে দাঁড়ায় না, হন হন করে হাঁটা দেয় ওপরের দিকে। আজ সে পণ করে নিয়েছে, আজ তারাকে তুলে আছাড় মারবে। তুর্য চলে যেতেই সকলে হাঁ করে তাকিয়ে আছে, তাজ ব্যতীত। সে চুপচাপ খাচ্ছে। সে জানে এরপর কি হতে যাচ্ছে। ছেলের কাণ্ডে শারমিন বেগম শুধু দীর্ঘশ্বাস ফেলে হামিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। শারমিন বেগমের কথায় হামিদ খান শুধু মাথা নাড়িয়ে বসে পড়ে চেয়ারে। হামিদ খান বসতেই শারমিন বেগম তার পাতে খাবার দিতে শুরু করে। অন্যদিকে তুর্য রাগে ফুঁসতে ফুঁসতে এসে থামে তারার ঘরের সামনে। তারা বিছানায় বসে মুখ ভোঁতা করে নাক টানছে আর এক হাত দিয়ে অন্য হাতের আঙুলের নখ করছে। তখনই দরজায় জোরে বাড়ির আওয়াজ পড়ে। সাথে সাথেই তারা ভয় লাফ মেরে দাঁড়িয়ে পড়ে। ওপাশ থেকে তুর্য বাজখাই গলার আওয়াজ ভেসে আসে, দরজা খোল। তারা ভয়ে বুকে থুতু দেয়। তারা দরজা খুলছে না দেখে তুর্য ফের বলে ওঠে, কি হলো, দরজা খোল বলছি। তুর্যের কথায় তারা মুখ ভেঙচি কাটে। নিজে নিজে বলে ওঠে, খুলবো না আমি দরজা, মরে গেলেও খুলবো না। আমি দরজাটা খুলি, তারপর আমাকে আরো কতগুলো বকা দেওয়ার ধান্দা, তাই না? দরজা খুলবো না আমি। বলেই তারা ঠায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তুর্যের রাগ আরও বেড়ে যায়। সে এবার বাজখাই গলায় বলে ওঠে, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে তারপর আসবো? আর আমি যদি দরজা ভেঙে ভেতরে আসি, আই সোয়ার তোর অবস্থা আজ আমি খারাপ করে ফেলবো। তুর্যের এমন কথায় তারা ভয়ে শুকনো ঢোক গিলে। বেশ ভয় পাচ্ছে সে। তারা ভালো করেই জানে তুর্য যখন একবার বলেছে এ কথা, সেটা যদি সে করে তাহলে আজ তার অবস্থা খারাপ। তারা আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে 1 মিনিটও সেখানে সে দাঁড়ায় না, দৌড়ে আবার চলে আসে বিছানার কাছে। দরজা খোলা পেয়ে তুর্য রুমের ভেতর প্রবেশ করে। চোখে মুখে তার রাগ ফুটে আছে। তারা ভয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এই বুঝি এই মানুষ নামের রাক্ষসটা এখন তাকে কাঁচা গিলে খাবে। তারা ভাবনার মাঝে তুর্য এক প্রকার তেড়ে আসে তারার দিকে। বাজখাই গলায় বলে ওঠে, ঘরের দরজা বন্ধ করে বসে আছিস কেন? কি চাইছিস তুই? তোর পেছনে সকলে তেল মেরে মেরে ঘুরবে। দিন দিন বেয়াদব হচ্ছিস, বড়দের কথাও শুনিস না, কারো কথা তুই শুনিস না। এতগুলো মানুষ তোকে ডেকে গেল, কারো কথা তুই শুনিসনি। এত জেদ কিসের তোর শুনি? শেষ কথাটা তুর্য এতটাই জোরে বলে যে তারা কেঁপে ওঠে। ভয়ে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তুর্য তারাকে কাঁদতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, আমার সামনে একদম কুমিরের কান্না করবি না তারা। এসব একদম আমার বিরক্ত লাগে। এসব কুমিরের কান্না তুই বাড়ির লোকের সামনে করবি, আমার সামনে করলে থাপড়ে তোকে সোজা করব। তারা কেঁদে যাচ্ছে। কান্না আটকানোর এত চেষ্টা করছে কিন্তু সে পারছে না। চোখের পানি হাত দিয়ে মুছছে তো ফের গিয়ে পড়ছে। তারা নাকের পানি চোখের পানি সব একসাথে হয়ে গেছে। একবার নাক মুছছে তো একবার চোখ মুছছে। তুর্য বেজায় খেপেছে। এবার তার মধ্যে খাবার নিয়ে হাজির হয় প্রিয়ন্তী বেগম। ঘরে এসে মেয়েকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে যেতে নিলে পর মুহূর্তে তুর্যকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থেমে যান। তিনি কয়েক মুহূর্ত মেয়ের মুখের পানে তাকিয়ে তুর্যকে বলে ওঠে, এই যে বাবা, খাবার এনেছি। প্রিয়ন্তী বেগমের কথায় তুর্য তারার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, রেখে যাও। তুর্যের এমন বাজখাই কণ্ঠে প্রিয়ন্তী বেগম কিছুটা ভয় পেয়ে কেঁপে ওঠে। তিনি কোনো কথা না বলে টেবিলের ওপর খাবার রেখে হাঁটা দেয় চলে যাবার উদ্দেশ্যে। দরজার কাছে গিয়ে পিছন ফিরে তাকায়। তবে প্রিয়ন্তী বেগমের কিছুটা হলেও ভালো লাগছে যে তার মেয়ে কাউকে তো ভয় পায়। তিনি হালকা হেসে মনে মনে বলে ওঠে, ঠিক মানুষের পাল্লাই পড়েছে, এবার না ঠিক হয়ে যাবি কোথায়? বলেই প্রিয়ন্তী বেগম মুচকি হেসে চলে যায় সেখান থেকে। তুর্য তারাকে কাঁদতে দেখে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তুর্য তারার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, খাবার আনা হয়েছে, চুপচাপ খেয়ে নে। আর একটা কথাও যেন আমার তোকে না বলতে হয়। তুর্যের কথায় যেন তারার কোনো আসে গেল না। তার এবার বেশ রাগ হলো। এত বকাবকি করার পর এসেছে তাকে খাবার খাওয়াতে। তারা ভেবে নিয়েছে সে খাবে না, এতে যদি তাকে মেরে ফেলে তাও খাবে না সে। পরপর তুর্য 2-3 বার একই কথা বলে।
তারার এমন ঘাটতারামি দেখে তুর্য হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে থাকে। সে খাবারের দিকে একবার তাকায়, তারপর কোনো কথা না বলে চলে যায় ওয়াশরুমের দিকে। তারা নাক টানতে টানতে এক নজর তাকায় সেদিকে, কিন্তু এতটা না ভেবে সে আবার কাঁদতে শুরু করে। 1 মিনিটের মধ্যে তুর্য হাত ধুয়ে আবার ফিরে আসে। তারার সামনে গিয়ে তার জিম করা শক্তপোক্ত হাতটা দিয়ে তারার বাহু চেপে ধরে বসায় বিছানার ওপর। এত জোরেই ধরেছিল যে তারা ব্যথায় কুকিয়ে ওঠে, কিন্তু তুর্যের এতে কোনো এলো গেল না। সে তারার সামনে বসে পড়ে টেবিলের ওপর থেকে খাবারের ট্রেটা নিয়ে। ভাতের প্লেটটা নিয়ে তার মধ্যে মুরগির তরকারি নিয়ে মাখাতে শুরু করে। তারা কান্না চোখে তাকায় সেদিকে। সে মনে মনে ভাবছে, এই লোক করবেটা কি? তাকে খাইয়ে দেবে নাকি? পর মুহূর্তে রাগে বলে ওঠে, যাই করুক, সে খাবে না মানে খাবে না। তুর্য এর মধ্যে ভাত মাখিয়ে তারার মুখের সামনে লোকমা ধরে। তা দেখে তারা মুখ ঘুরিয়ে নেয়। চোখ দিয়ে তার পানি না পড়লেও সে এখনো নাক টানছে। তারার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে তুর্য বেজায় খেপে গেল। তাও রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বলে, খাবারটা খেয়ে রে তারা। তুর্যের কথায় তারা এক চুলো নড়ল না। সে তার জায়গাতেই অটুট। এটা দেখে তুর্য আর কথা বাড়ায় না। ভাতের প্লেটটা বিছানার উপরে রেখে বাম হাত দিয়ে তারার মুখ তার দিকে ঘুরে শক্ত করে মুখ চেপে ধরে হাঁ করায়। তারা ব্যথায় আর্তনাদ করে ওঠে। তুর্য ভাতের লোকমাটা তারার মুখে দিয়ে দেয়। তারা ভাত মুখে নিয়ে গালের মধ্যে ব্যথায় ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে তুর্য হুঙ্কার দিয়ে বলে ওঠে, আর একটু আওয়াজ আমার কানে আসবে তো আজ তোকে আমি মেরেই ফেলবো। চুপচাপ খাবারটা গেল, না হলে আজ আমার চাইতে কেউ খারাপ হবে না। তুর্যের কথায় তারা সাথে সাথে কান্না বন্ধ করে। খাবারটা চিবোতে থাকে আস্তে আস্তে, তবে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই থাকে নিঃশব্দে। খাবারটা গিলে নিলে তুর্য ফের আর এক লোকমা সামনে ধরে। এবার আর মুখ ঘুরিয়ে নেয় না। তবে সে মুখ খুলে না তা দেখে তুর্য ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, হা কর। তুর্যের ধমকের সাথে সাথে বড় করে হাঁ করে তারা। তা দেখে তুর্য আড়ালে ঠোঁট বাঁকিয়ে হাসে। লোকমাটা তুলে দেয় তারার মুখে। এরপর তারা বাধ্যমের মতো করে খেতে শুরু করে। তুর্য তাকায় তারার পানে একবার। চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে একেবারে। চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে, নাক লাল হয়ে গেছে। তুর্যের এবার বেশ খারাপ লাগলো এতে। মায়া হলো তারার জন্য। পর মুহূর্তেই সব রাগ তার উবে গেল। পুরো শান্ত হয়ে গেল সে। প্লেটটা তার কোলের ওপরে রেখে বাম হাত এগিয়ে নিয়ে তারার চোখের পানি মুছিয়ে দেয়। তারা তাকায় তুর্যের দিকে। তুর্য চোখে মুখে শীতলতা নিয়ে তারার মুখে খাবার তুলে দিতে দিতে নরম কণ্ঠে বলে ওঠে, কেন এমন করিস বলতো? কেন এমন কাজ করিস যার জন্য তোকে আমার বকা দিতে হয়? বিশ্বাস কর, তোকে কষ্ট দিতে আমার একদমই ইচ্ছে করে না, কিন্তু তোর কাজগুলোতে মাঝে মাঝে নিজের রাগ হয়, আমি নিয়ন্ত্রণ করতে পারি না। প্রথমেই যদি তুই আমার কথাগুলো শুনতি তাহলে আমি এত কথা তোকে শোনাতাম না। আমি কি করব বল? তোর জন্য আমি একটুও শান্তিতে থাকতে পারি না। তোর নামে বিচার শুনতে শুনতে পাগল প্রায় আমি। কেন কারো কথা শুনিস না তুই? তোকে নিয়ে কেউ কিছু বললে সেটা আমার ভালো লাগে না। সব সময় নিজের মতো করে চলিস। তোকে নিয়ে সেজো মা, সেজো বাবা, তাজ, বাবা মার কত স্বপ্ন তুই জানিস। তুই ভালো করেই জানিস তুই সকলের কাছে ঠিক কি। তাহলে কেন তুই বারবার তাদের পরে আঘাত করিস? ঠিক মতো পড়াশোনা করিস না, খাস না, গোসল করিস না, এমনকি নামাজটাও তুই একদিনও পড়িস না। কেন করিস এমনটা বল? আমার তোর এই খামখেয়ালিপনা একদম ভালো লাগে না। কবে একটু ম্যাচিওর হবি বলতে পারিস? কবে একটু বুঝবি আমায়? আমি আর সত্যি পারছি না বাবুই, আমি এখন ক্লান্ত হয়ে গেছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে তুর্য। তারা এতক্ষণ মন দিয়ে তুর্যের কথাগুলো শুনছিল। 14 বছর পর তুর্যের মুখে বাবুই ডাক শুনে তারা থমকে গেল। সব কান্না তার মুহূর্তেই গায়েব হয়ে গেল। অপলকভাবে তাকিয়ে আছে সে তুর্যের দিকে। তুর্য তারাকে খাবার খাওয়াতে ব্যস্ত। তুর্যের কথায় যে কত অভিমান, অভিযোগ, কষ্ট, অস্থিরতা, ব্যাকুলতা ছিল, সেটা কি আর বোকা তারা বুঝলো? নাকি সে বোঝেনি? তারা তুর্যের দিকে তাকিয়ে আছে। তারাকে খাওয়ানো শেষ হলে তুর্য প্লেটে হাত ধুয়ে তারার মুখ মুছিয়ে দেয়। তারা শুধু তাকিয়ে আছে, শুধু তুর্য তারার পানে তাকায়, কিন্তু কিছুই বলে না। বসা থেকে উঠে দাঁড়ায় সে। ট্রেটা গুছিয়ে নিয়ে হাতে নিয়ে তারার দিকে তাকিয়ে বলে ওঠে, এবার ঘুমিয়ে পড়। তুর্যের কথায় তারা হা না কিছুই বলে না।
তুর্য আর বেশি তারাকে ঘাটায় না, হাঁটা দেয় নিজের রুমে যাবার উদ্দেশ্যে। দরজার কাছে এসে থেমে যায়, পেছন ফিরে তাকায় সে। তারার পানে তাকিয়েছিল। তুর্য তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাল থেকে তোর নামে যাতে কোনো কমপ্লেন না আসে আমার কাছে। সবকিছু কাল থেকে সময় মতো করে চলবি। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আর কাল থেকে ঠিক টাইমে কলেজে যাবি, মনে থাকবে? তুর্যের কথায় তারা হালকা মাথা নাড়িয়ে বলে। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে জায়গা ত্যাগ করে। তুর্য চলে যেতেই কিছু সময় তারা চুপ করে বসে থাকে। তুর্যের বলা প্রতিটা কথাই ভাবতে থাকে। কিছু কথা সে বুঝলেও সব কথার মানে সে বুঝে উঠতে পারে না। সব যেন রকেটের মতো তার মাথার ওপর দিয়ে গেছে। তারা আর না ভেবে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার প্রচণ্ড মাথা ব্যথা করছে কান্নার ফলে। এখন সে ঘুমিয়ে পড়লেই যেন মাথা ব্যথা থেকে বাঁচবে। যেই ভাবা সেই কাজ। তারা শুয়ে পড়ে শরীরে চাদর টেনে। তুর্য নিজের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিজের খাবারটা খেয়ে তারপর ল্যাপটপে কাজ করতে বসে পড়ে। হাতে তার বেশ কাজ। এই মুহূর্তে সে একটুও সময় নষ্ট করতে চায় না। ল্যাপটপ নিয়ে বসে পড়ে সে কাজ করতে। ভোর 4টায়। তুর্যের কথা মতো আজ তারা ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়েছে। এ নিয়ে তারা বেশ চিন্তিত। তার একটা কথাই মাথায় খালি ঘুরছে, সে কিভাবে পারল এত সকালে উঠতে। যেখানে কোনো অ্যালার্ম বা মায়ের চিৎকার শুনে তার ঘুম ভাঙেনি, তাহলে উঠল কিভাবে? এরকম 7-5 ভেবে সে নামাজ শেষে তার জায়নামাজ গুছিয়ে কাভার্ডে রেখে দেয়। আজ তার ঘুম আসছে না অন্য দিনের মতো। তাই তারা নিজের ঘরে থাকা ব্যালকনিতে যায়। ব্যালকনিতে প্রবেশ করতেই তার নাকে এসে বাজে রজনীগন্ধা ও হাসনাহেনা ফুল, বেলি ফুলের ঘ্রাণ। যেটা তার ব্যালকনিতে লাগানো আছে, তার নিজের হাতে লাগানো বলতে গেলে। তার ব্যালকনিটা একটা ছোটোখাটো ফুলের বাগান করা। তার সাথে ভোরে মিষ্টি বাতাস গায়ে লাগছে। তারার মনটা ফুরফুরে হয়ে যায়। আজ তার বেশ ভালো লাগছে। মনটাও বেশ হালকা লাগছে, তার সাথে শরীরটাও। অজান্তেই বেশ খুশি খুশি লাগছে। নামাজ পড়ায় যে কতটা শান্তি সেটা তারা এখন ফিল করতে পারছে। তারা ভেবে নেয় এখন থেকে সে এক ওয়াক্ত নামাজও বাদ দেবে না। তারা রেলিংয়ে ঘেঁষে দাঁড়ায় বাইরের দিকে তাকিয়ে। তার ব্যালকনিটা পড়েছে একেবারে বাড়ির মেন গেট বরাবর, যেখান থেকে তাদের ফুলে ভরা বিশাল বড় বাগানটা দেখা যাচ্ছে। দূর থেকে বেশ সুন্দর লাগছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানে। চোখ ফিরিয়ে মেন গেটের দিকে তাকাতেই তারার চোখ আটকে যায়, থমকে যায় কিছু মুহূর্তের জন্য। চোখে মুখে ফুটে ওঠে মুগ্ধতা। মেন গেটের দিয়ে তুর্য প্রবেশ করেছে। পরনে তার পার্পল কালারের সাধারণ এক পাঞ্জাবি আর সাদা পাজামা। মাথা থেকে টুপি খুলে বাড়ির দিকে আসছে। কি অসম্ভব সুন্দর লাগছে তুর্যকে। তারা হাঁ করে তাকিয়ে আছে। সামনাসামনি এই প্রথম তুর্যকে পাঞ্জাবিতে দেখল সে। ছবির থেকে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তারার ভাবনার মাঝে এই তুর্য তারার ব্যালকনির দিকে তাকায়। সাদা কালারের মাঝে নীল রঙের ফুলের কাজ করা একটি হিজাব পরা রয়েছে তারা। তুর্য তাকায় তারার মুখ পানে হাঁটতে হাঁটতে। চোখাচোখি হয় দুজনের, সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তুর্য শুধু এক চিলতে হাসে। তার বেশ ভালো লাগছে তারা যে তার কথাটা রেখেছে সেটা ভেবে। তুর্য মুচকি হেসে বাড়ির ভেতর প্রবেশ করে। তুর্য বাড়ির ভেতরে প্রবেশ করতে তারা কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে প্রবেশ করে। এখন সে আর ঘুমাবে না, ঘুমালেই হয় তার উঠতে পারবে না। তাই তারা গিয়ে বসে পড়ে তার পড়ার টেবিলে। টেবিলের ড্রয়ার থেকে একটা খাতা বের করে সে, যেখানে তার উপন্যাস লিখে রাখে তারা। খাতাটি বের করেই লিখতে শুরু করে এক ধ্যানে। সকাল 8:30। তারা রেডি হয়ে একেবারে নিচে নামে। ডাইনিং টেবিলে তখন ছোট বড় সকলেই উপস্থিত, এমনকি তুর্য। সে মন দিয়ে খাচ্ছে। সিঁড়ি দিয়ে তারাকে নামতে দেখে সকলেই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, যেন তারা এক একজন ভূত দেখছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে প্রিয়ন্তী বেগম। তিনি তো হাঁ করে তাকিয়ে আছেন মেয়ের দিকে। কি দেখছেন সে? তার মেয়ে তাজরিন খান তারা 8টা বাজে উঠে গেছে, তাও আবার কারো ডাকাডাকি ছাড়া। বিশ্বাস করা যায় কি এটা? প্রিয়ন্তী বেগম আরও একটু শিওর হওয়ার জন্য দুহাত ধরা চোখ ডলে। সামনে তাকায়। না, সে তো ভুল দেখছে না। ঠিকই তো, তার মেয়ে স্বয়ং তারা নামছে। আজমিরা বেগম শারমিন বেগমের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে,
বুবু, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? আজমিরা বেগমের কথা শুনে শারমিন বেগম ঘোরের মাঝে বলে ওঠে। হ্যাঁ রে মেজো। বলেই দুজন দুজনের দিকে তাকায় অবাক চোখে। তাজ মনে মনে বেশ খুশি, সে জানতো এমনটা হবে। তাদের ভাবনার মাঝে টেবিলে এসে বসে তারা। চেয়ার টেনে বসতে বসতে শারমিন বেগমের উদ্দেশ্যে বলে ওঠে। বম্মা, আমাকে খেতে দাও। শারমিন তারার কথা শুনে ঘোরের মাঝ থেকে বের হয়ে হ্যাঁ হ্যাঁ বলে মাথা নাড়িয়ে খাবার দিতে শুরু করে। তারা আশেপাশে তাকিয়ে দেখে সকলেই কেমন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এতে তারা ভ্রু কুঁচকে বলে ওঠে। কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি জোকের মতো লাগছে নাকি? তারার কথা সকলেই থতমত খেয়ে যায়, যে যার মতো প্লেটের দিকে মন দেয়। কেউ কিছু বলছে না দেখে তারা চোখ বাঁকিয়ে খাবার খেতে শুরু করে। প্রিয়ন্তী বেগম এখনো ঘোরের মাঝে আটকে আছে, তিনি এখনো বিশ্বাসই করতে পারছে না। সকলেই খাচ্ছে কম আর তারার দিকে তাকাচ্ছে বেশি, এটা তারার চোখে পড়ে। তারা বিরক্তে খাচ্ছে। খাবার শেষ করে যে যার মতো করে চলে যেতে থাকে। তুর্য খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে তাজ পেছন থেকে ডেকে ওঠে। ভাইয়া দাঁড়াও। তাজের কথায় তুর্য তাকায় পেছন ফিরে, সাথে তারাও খেতে খেতে তাকায় সেদিকে। প্রতিদিনের মতো আজকেও সে ক্রাশ নামক বাসটা খেয়েছে। তুর্য পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। বল। তুর্যের কথায় তাজ পানি খেয়ে উঠে দাঁড়িয়ে তুর্যের কাছে যেতে যেতে বলে ওঠে। আজকে একটু আমাকে তারাকে ড্রপ করে দাও প্লিজ। আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে, সেটা গ্যারেজে পাঠিয়েছিলাম, এখনো আসেনি। তাজের কথায় তুর্য একবার তারার পানে তাকায়। তারা সেই দিকে তুর্যের দিকেই তাকিয়েছিল। তুর্য তাকাতেই চোখাচোখি হয় তুর্য তারার, সাথে সাথেই তারা চোখ সরিয়ে নেয়। তুর্য তাজের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধু বলে ওঠে। ওকে, আয়। বলেই তুর্য হাঁটা দেয় গাড়ির দিকে। তুর্য চলে যেতেই তাজ তারাকে তাড়া দিয়ে বলে ওঠে। বনু, তাড়াতাড়ি খা, আমাদের যেতে হবে। তাজের কথায় তারা ভেঙচি কেটে বলে ওঠে। পারবো না, আমি তাড়াতাড়ি খেতে পারি না। বলেই খেতে শুরু করে। তাজ বোনের কাণ্ডে হতাশ হয়। গুনে গুনে 20 মিনিট পর তারার খাওয়া শেষ করে বিদায় নিয়ে বের হয়। প্রিয়ন্তী বেগম বের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিনি তো মনে মনে বেশ খুশি তুর্যের ওপর। ভাবা যায় একদিনে কিভাবে তার এই ঘাটতারা মেয়েকে পাল্টে ফেলেছে। তিনি যদি এটা আগে জানতেন তাহলে অনেক আগেই তুর্যকে আনার চেষ্টা করত এখানে। তুর্য গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। তাজ তারাকে বকতে বকতে আসছে। বাইরে এসে তারা তুর্যকে এইভাবে ভাব নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে ভেঙচি কেটে বলে ওঠে। যত সব ভাব দেখে আর বাঁচি না। বলেই মুখ ভেঙচি কাটে সে। চোখ তুলে তারাদের আসতে দেখে তুর্য কোনো কথা না বলে অ্যাটিটিউড দেখিয়ে গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। তুর্য বসতেই তারা তাজ এসে পেছনের সিটে বসে পড়ে। তারা ভোতামুখ করে বসে আছে, কারণ তাজ ওকে জ্ঞান দিতে দিতে এনেছে। তাজ তারা বসতেই তুর্য চোখে কালো সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দেয়। তুর্য লুকিং গ্লাসের দিকে গাড়ি চালাতে চালাতে আর চোখে তাকাচ্ছে তারার দিকে। সেদিনের মতোই কলেজ ড্রেসে সে, মাথায় সাদা হিজাব, অসম্ভব সুন্দর লাগছে তাকে, পুতুলের মতো। তুর্য তারাতে মুগ্ধ। তারার বেশ বিরক্ত লাগছে। রোজ রোজ তার গাড়ি চড়ে আর ভালো লাগে না। এই বদ্ধ গাড়িতে তার কেমন দম বন্ধ লাগে। শুধু বাড়ির লোকেদের জন্য, না হলে সে রিক্সা করেই কলেজে যেত। তারার মাথায় কিছু আসতেই তারা মুখে হাসি ফুটিয়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। দা ভাই, তোমার না গাড়িতে কি যেন সমস্যা হয়েছে? তারার কথায় তাজ ফোন টিপতে টিপতে শান্ত কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ, কেন? তারা গদগদ হয়ে বলে ওঠে। তাহলে সেটাকে আর আনতে হবে না, তুমি বরং একটা বাইক নিও। তুমি বরং একটা বাইক কিনো। আমার এরকম রোজ রোজ গাড়ি করে যেতে ইচ্ছে করে না, দম বন্ধ লাগে। তুমি একবার বাইক কিনলে তাহলে রোজ হাওয়া বাতাস খেয়ে খেয়ে কলেজ যেতে পারবো। তুমি প্লিজ একটা বাইক কেনো ভাইয়া। তারার কথায় তুর্য লুকিং গ্লাসের দিকে তাকায়। তাজ ফোন থেকে চোখ সরিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ, তারপর তুই আর আমি ওই বাইকের নিচে পড়ে মরি, তাই না? আমি সব বাইকটাই চালাতে পারি না, আমার ফোবিয়া আছে এতে, জানিস না? বাইকটা আমি কন্ট্রোল করতে পারি না, তাই আমি কোনো বাইকটা কিনছি না। তাজের কথায় মুহূর্তেই তারার মুখ থেকে হাসি উভে গেল।
ঠোঁট উল্টে তাকায় তাজের দিকে। তাজ তা দেখে আমতা আমতা করে বলে ওঠে, কোনো কাজ হবে না বনু, আমি সব বাইকটাই কিনতে পারবো না। আমার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। আমি যখন বলেছি কিনবো না তো কিনবো না। তাজের কথায় তারা রাগে মুখ ফুলিয়ে তাজের থেকে কিছুটা সরে গিয়ে জানালার কাছে বসে। তারাকে শান্ত হতে দেখে তাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা মুখ ফুলিয়ে বসে আছে, তুর্য সবটাই খেয়াল করে, শুধু ঠোঁট বাঁকিয়ে হাসে। গাড়ি কলেজের সামনে এসে থামে। তা দেখে তাজ তারার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে নিলেই তারা পুরোপুরি ইগনোর করে গাড়ির দরজা ধপ করে খুলে ধপ করে লাগিয়ে দেয়। তাজ আওয়াজে চোখ খিচে বন্ধ করে নেয়। তারা 1 মিনিটও দাঁড়ায় না, হন হন করে কলেজের ভেতরে চলে যায়। তুর্য তারার যাওয়ার পানে তাকিয়ে আছে। পেছন থেকে তাজ তুর্যকে অভিযোগের সুরে বলে ওঠে, দেখেছো তো ভাইয়া, তোমার বাবুইয়ের কি রাগ, সবকিছু নিয়ে জেদ করবে। তুমি বলো আমি বাইক চালাতে পারি না, তাহলে কিনে কি করব? পরে দেখা যাবে বাইক চালাতে গিয়ে আমি বাইকের নিচে চাপা পড়ে মরবো। তুর্য তাজের কথায় বিরক্ত হয়ে পেছন ফিরে বলে ওঠে, চুপ কর শালা, এত কথা কেন বলিস? আমার বউ আবদার করেছে, কিনলেই তো পারিস নাকি? ওকে রাগিয়ে দেয়া কি আছে শুনি? তুর্যের কথা তাজ বলে ওঠে, হ্যাঁ, পরে আমি বাইকের নিচে চাপা পড়ে মরি। ওর যত সব আলতু ফালতু আবদার। তাজের কথায় এবার তুর্য কিছুটা রাগে বলে ওঠে, হয়েছে, তোকে আর কিছু করতে হবে না। আমার বউয়ের আবদার আমিই পূর্ণ করব। তুর্যের কথায় তাজ মজা করে বলে ওঠে, বাবা, ভাই আমার বোনের একবার খালি বললো বাইক কিনতে, আর সেটা তুমি কিনেও নেবে? তুর্য গাড়ি স্টার্ট দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, হ্যাঁ দিব। আমার বউ যখন একবার মুখ থেকে বের করেছে তার এটা চাই, তাহলে সেটা তো আমার আনতেই হবে, তাই না কি? তুর্যের কথায় তাজ মুচকি হাসে। তার বেশ ভালোই লাগে এসব। তারার প্রতি তুর্যের এই ভালোবাসা বরাবরই তাকে মুগ্ধ করে। সব সময় বলতে গেলে সে তো তুর্যের বিশাল বড় ফ্যান। তুর্য গাড়ি চালাতে চালাতে মনে মনে বলে ওঠে, তোমার আদেশ মহাধার্য করা হইল বউ। কাল সকালের মধ্যেই তুমি তোমার চোখের সামনে সবচেয়ে দামি ব্র্যান্ডের বাইক হাজির পাবে। তারার আগে ফুসতে ফুসতে নিজের ক্লাসের দিকে এগোতে থাকে। তার বড্ড রাগ হচ্ছে। সবসময় সে যেটা চাইবে সেটাই তাকে সোজা না করে দেওয়া হবে। তারা রাগে দুঃখে ক্লাসরুমের দিকে এসে দেখে আরিফুল সাহেবের ক্লাস চলছে। তারা আপাতত নিজের রাগটাকে দমিয়ে বলে ওঠে, আসবো স্যার? সকলেই ঘুরে তাকায় সেদিকে। তারাকে দেখে যেন সকলের চোখ কোটর থেকে আসার জোগাড়। আরিফুল সাহেব অবাক হয়ে নিজের ঘড়ির দিকে তাকায়, তো আরেকবার তারার দিকে। তিথি, ফারদিন, তনি, শ্রাবন্তী, মাহিরা অবাক হয়ে তাকিয়ে আছে। তিথি আরিফুল সাহেবের মতোই নিজের ঘড়িতে তাকাচ্ছে, একবার তো একবার তারার দিকে। ফারদিন, তনি নিজের চোখ বারবার দুহাত দ্বারা ডলে তাকাচ্ছে তারার দিকে। শ্রাবন্তী, মাহিরা, তনি হাঁ করে তাকিয়ে আছে। পুরো ক্লাস তারার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারার দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে একেবারে। তারা বিরক্ত হয়ে আরিফুল সাহেবকে বলে ওঠে, স্যার আসবো? তারার কথায় সকলের ধ্যান ভাঙে। আরিফুল সাহেব কিছু না শোনার মতো করে হ্যাঁ হ্যাঁ করতে থাকে, বলে ওঠে, আমি ঠিকই দেখছি। আমি কি আমাদের তাজরিন নাকি? আমি ঠিকই দেখছি, এটা কি আমাদের তাজরিন নাকি? আজ আমি আসার 1 মিনিট পরই আমার ক্লাসে উপস্থিত। আরিফুল সাহেবের কথায় তারা বিরক্ত হয়। তার মোটেও এখন কথা বলতে ইচ্ছে করছে না। তারা বিরক্ত হয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার আমি। এবার তো ভেতরে আসতে বলুন, আমার পা ব্যথা করছে। তারার কথায় আরিফুল সাহেব তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ এসো এসো। আরিফুল সাহেবের কথায় তারা 1 মিনিটও দেরি করে না, সোজা ঢুকে পড়ে ক্লাসে। তারার ফ্রেন্ডরা হাঁ করে তাকিয়ে আছে। তারা বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ায়। সকলকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তারা বিরক্ত হয়ে বলে ওঠে, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? সাইড দে, আমি বসবো। তারার কথায় তিথি থতমত খেয়ে যায়। তড়িঘড়ি করে সরে তাকে জায়গা করে দেয়। তারা গিয়ে ধপ করে বসে পড়ে। সকলে এখনো তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তারা এবার প্রচণ্ড বিরক্ত বোধ করে। সকাল থেকে সে এটা দেখে আসছে, প্রথমে তার বাড়ির লোক, আর এখন এরা শুরু করেছে। আরিফুল সাহেব গলা খাকিয়ে লেকচার দিতে শুরু করে,
আর বারবার তারার দিকে তাকায়। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে তারা তার ক্লাসে উপস্থিত এত তাড়াতাড়ি, কারণ এটা কখনো হয়নি এই 8 মাসে। এই নিয়ে তিনি সত্যি খুব অবিশ্বাস হচ্ছেন। পুরো ক্লাস সকলেই তারার দিকে হাঁ করে তাকিয়েছিল। এক এক করে সবগুলো ক্লাস করে বের হয় সকলে। তারা মুখ ভার করে হাঁটছে, পেছন পেছন তার ফ্রেন্ডরা। হঠাৎ পাশ থেকে ফারদিন বলে ওঠে, ক্লাস তো শেষ, চল আজকে তোদের ফুচকা খেতে নিয়ে যাই, আজ ট্রিট আমি দেব। ফারদিনের কথায় সকলেই খুশিতে উৎফুল্ল হয়ে পড়ে, শুধু তারা আর তিথি ছাড়া। তারা আজ কেন জানি ভালো লাগছে না। নিজের এত প্রিয় খাবারের কথা শুনেও তিথি মনমরা হয়ে বলে ওঠে, তোরা যা, আমি যেতে পারবো না, আজকে আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। তিথির কথায় সকলে দাঁড়িয়ে পড়ে, এমনকি তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তিথি মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে, কারণ আমাকে এয়ারপোর্টে যেতে হবে আজকে। সকলে একসাথে বলে ওঠে, এয়ারপোর্ট। তিথি কানে আঙুল দিয়ে বিরক্ত হয়ে বলে ওঠে, ও বাবা, আস্তে কথা বলতে পারিস না? কানের মাথা খেয়ে ফেলবি নাকি? তিথির কথায় শ্রাবন্তী মাঝখান থেকে ফোড়ন কেটে বলে ওঠে, এই রাখ তো তোর বাজে কথা, আগে বল তুই এয়ারপোর্ট কেন যাবি? শ্রাবন্তীর কথায় তিথি সকলের মুখ পানে একবার তাকায়, মুহূর্তেই মুখ মলিন করে ফেলে। সকলেই তাকায় তার মুখ পানে। সকলের বেশ টেনশন হচ্ছে তিথিকে দেখে। সবাই ভাবছে তিথি কি চলে যাবে নাকি। তিথির উত্তর শোনার জন্য সবাই এক প্রকার চাতক পাখির মতো তাকিয়ে আছে। বলতে গেলে তিথি সকলের মুখ পানে তাকায়, পর মুহূর্তেই ফিক করে হেসে বলে ওঠে, আজকে জুলিয়েট আসছে। তিথির কথায় সকলেই খুশিতে চিৎকার করে ওঠে, জুলিয়েট আসছে। তারার মুহূর্তেই সব খারাপ লাগা উবে যায়। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, কি জুলিয়েট আসছে সত্যি? তিথি একরাশ হাসি নিয়ে বলে ওঠে, হ্যাঁ সত্যি, আজ জুলিয়েট আসছে ইউএস থেকে। কাল রাতে আম্মুকে কল করে জানিয়েছে, হুট করেই বিকেল 5টায় জুলিয়েটের ফ্লাইট ল্যান্ড করবে আর আমি নিতে যাব। পাশ থেকে ফারদিন বলে ওঠে, ও আই এম সো এক্সাইটেড, অবশেষে জুলিয়েটকে আমরা সামনাসামনি দেখতে পাবো। এতদিন আমরা সবাই শুধু তাকে ভিডিও কলে দেখে আসছি, তাই না? এবার আমরা সামনাসামনি তাকে দেখব। ফারদিনের কথায় সকলেই খুশিতে গদগদ হয়ে পড়ে। তারা বলে ওঠে, হ্যাঁ, আর কালকে তো আমাদের কলেজ অফ, শুক্রবার। কাল সকালে আমরা জুলিয়েটকে দেখে যাব, কি বলিস? সকলেই একসাথে হ্যাঁ বলে ওঠে। তিথি তড়িঘড়ি করে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে তোরা বাসায় চলে আসিস। আমি এখন তাহলে যাই, হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে। আমার এখন বাসায় যেতে হবে, সেখান থেকে রেডি হয়ে আমাকে রওনা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি গেলাম, তা না হলে পরে লেট হয়ে যাবে। সকলেই সায় জানায়। তারা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যা, আর রাতে কল দিস। তারার কথা শুনে সকলেই মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তারপর সকলের উদ্দেশ্যে বিদায় জানিয়ে চলে যায়। তিথি চলে যেতে সকলেই কলেজের গেটের দিকে যেতে থাকে। গেটের সামনে এসে দেখে তারা তাদের ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তারা চলে যেতেই এক এক করে যে যার বাসার দিকে রওনা দেয়। তারা বাসায় গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে শাওয়ার নিতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর সে বের হয় একেবারে অজু করে। জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ে নামাজে। প্রিয়ন্তী বেগম তারাকে খুঁজতে তার রুমে আসতেই দেখতে পায় তার মেয়ে নামাজে দাঁড়িয়েছে। প্রিয়ন্তী বেগম বেশ অবাক হয়। একদিনে তার মেয়ের এত পরিবর্তন মানতেই হবে। তুর্যের কথার দাম আছে। এত তাড়াতাড়ি যে তার মেয়েকে বাদর থেকে মানুষ বানাবে সেটা তিনি ভাবতেও পারেননি। প্রিয়ন্তী বেগম মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রুম থেকে। পরে না হয় সময় করে যেটা বলতে এসেছিলেন বলে দেবে। তারা নামাজ আদায় করে বসে পড়ে তার উপন্যাস লিখতে। আজ আর সে ঘুমাবে না, বিকালটা না হয় উপন্যাস লিখেই কাটিয়ে দেবে। বিকেল 5:20 তিথি দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের ভেতরে তার সেই কাঙ্ক্ষিত মানুষটির জন্য। বারবার সে এদিক ওদিক পায়চারি করছে আর আশেপাশে তাকাচ্ছে। হাতে একটা সাইনবোর্ড, তাতে লেখা জুলিয়েট। দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকাতেই তার চোখ আটকে যায় তার সেই কাঙ্ক্ষিত মানুষটির ওপর।
মধ্যবয়স্ক এক মহিলা, বয়স 43-এর মতো হবে হয়তো। কালো রঙের শাড়ি পরা, চুলগুলো খুব যত্ন সহকারে খোপা করা, চোখে মোটা ফ্রেমের কাচের চশমা, হলুদ ফর্সা গায়ের রং, মুখে রাশ ভরা হাসি, বিশাল বড় লাগেজ হাতে তার দিকেই এগিয়ে আসছে। তিথি দেখে খুশিতে উৎফুল্ল হয়ে দৌড় লাগায় সেদিকে। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মধ্যবয়স্ক মহিলাটির উপর। মহিলাটি খুশিতে তাকে জড়িয়ে নেয়। তিথি খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, ফাইনালি জুলিয়েট, 30 বছর পর তুমি দেশে ফিরলে। আমি যে কত খুশি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তিথির কথায় মহিলাটি প্রতি উত্তরে কিছু বলে না, শুধু হাসে। তিথি মহিলাটিকে ছেড়ে দিয়ে বলে ওঠে, তুমি জানো মা তো প্রায় পাগল হয়ে গেছে তার আদরের ছোট বোন আসবে বলে। মা কাল রাত থেকে রান্না বান্না করছে শুধু তোমার জন্য, কি থেকে কি করবে সে ভেবেই পাচ্ছে না। মা তো খালি একটা কথাই বলছো, আমার তানিয়া আসছে এতগুলো বছর পর। আমি তো শুধু পারছি না আমার কলিজাটা বের করে তাকে দিতে। একটানে কথাগুলো বলেই থামে তিথি। তানিয়া বেগম হালকা হেসে তার বোনের কাণ্ডে। তানিয়া বেগম তিথিকে বলে ওঠে, তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি চলো, আপুকে দেখার জন্য আমার তর তো আর সইছে না। তানিয়া বেগমের কথায় তিথি হেসে বলে ওঠে, হ্যাঁ চলো, মা তো তোমাকে পেলে কেঁদে ভাসাবে নিশ্চিত। তিথির কথায় তানিয়া বেগম হালকা হেসে দুজনে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে। এয়ারপোর্টের বাহির থেকে গাড়ি নিয়ে রওনা হয় নিজ গন্তব্যে। দীর্ঘ 2 ঘন্টার জার্নিতে তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। গাড়ি থেকে ভাড়া মিটিয়ে হাঁটা দেয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কিছু পথ আসতেই তারা থামে বাড়ির সামনে। দোতলা বাড়ির ছাদসহ আহামরি না হলেও বেশ সুন্দর বাড়িটা। তানিয়া বেগম এক ঝলক তাকায় বাড়িটির দিকে। একদিন এ বাড়ি থেকেই তার পাড়ি জমাতে হয়েছিল দেশের বাহিরে। পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই বুক ফেটে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। বাড়ির ভেতর প্রবেশ করে তারা। শাহনাজ বেগম, তিনি বাহিরে পায়চারি করছেন অনেকক্ষণ যাবৎ, বোনের আসার অপেক্ষায় চাতক পাখির ন্যায়। তানিয়া বেগম বাড়ির ভেতর প্রবেশ করতেই চোখে পড়ে শাহনাজ বেগমের চিন্তিত মুখখানে। তানিয়া বেগম তা দেখে মৃদু হাসে। তার এই বোন বরাবরই এরকম। পাশ থেকে তিথি বলে ওঠে, দেখো তোমার বোনের কাণ্ড, তোমার জন্য বাইরে বের হয়ে কিভাবে পায়চারি করছে। তানিয়া বেগম মৃদু হেসে পা বাড়ায় সেদিকে। শাহনাজ বেগম পেছন ফিরে পায়চারি করছিলেন, যার ফলে তানিয়া বেগমকে তার চোখে পড়েনি। তানিয়া বেগম এসে থামে শাহনাজ বেগমের পেছনে। হালকা হেসে মৃদু সুরে ডেকে ওঠে, আপু। শাহনাজ বেগম পেছন ফিরতে ফিরতে বলে ওঠে, কে? পেছন ফিরে নিজের অতি আদরের ছোট বোনকে দেখেন। তিনি আবেগী হয়ে পড়ে, ছলছল করে ওঠে চোখ। তিনি এক মুহূর্ত দেরি না করে তানি বলে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তানিয়া বেগমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। তিথি দূর থেকে দাঁড়িয়ে দেখছে 2 বোনের ভালোবাসা। শাহনাজ বেগম চোখের পানি মুছে তানিয়া বেগমকে ছেড়ে তার 2 গালে হাত রেখে কপালে চুমু খায়। তানিয়া বেগম প্রতি উত্তরে শুধু তৃপ্তির হাসি হাসে। শাহনাজ বেগম কাঁদতে কাঁদতে বলে ওঠে, 30 বছর পর আপুর কথা মনে পড়লো তোর? শাহনাজ বেগমের কথায় তানিয়া বেগম চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, তুই আমার পৃথিবী আপু, এত সহজে তোকে ভুলি কি করে বল? তোকে ভোলা যে আমার এ জন্মের সাধ্য নয়। শাহনাজ বেগম অভিমানী কণ্ঠে বলে ওঠে, এতই যখন ভালোবাসিস তাহলে 30 বছর পর আমার কাছে এলি কেন? আরো আগে কেন এলি না? জানিস আমি কতটা একা হয়ে পড়েছিলাম? তুই চলে যাবার পর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, একবারও দেখতেও এলি না। তারপর তিথির বাবা এক এক করে সবাই আমাকে ছেড়ে তোরা চলে গেলি। জানিস আমি কতটা একা হয়ে পড়েছিলাম? কেন এলি না আগে? এলি যখন তাহলে এত দেরি করে কেন এলি? শাহনাজ বেগম একটানে কথাগুলো বলে থামে। তানিয়া বেগম শাহনাজ বেগমের চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, সবটা তো তুই জানিস আপু, শহর ছেড়ে যাওয়া ছাড়া যে আমার কোনো উপায় ছিল না। তানিয়া বেগমের কথায় শাহনাজ বেগম শান্ত কণ্ঠে বলে ওঠে, আজও সেই পুরনো স্মৃতিতে পড়ে আছিস। শাহনাজ বেগমের কথায় তানিয়া বেগম শাহনাজ বেগমকে ছেড়ে মলিন হেসে বলে ওঠে, চাইলেই কি সব ভোলা যায় বলতো আপু? যায় না তো। যে কারণে আমার এই শহর ছাড়া সে কারণটা আমি ভুলে যাই কি করে বলতো? 30 বছর আগের কথা আমি আজও ভুলতে পারিনি।
30 বছর আগে এই শহর আমি ছেড়েছিলাম, আজ 30 বছর পর আবার এই শহরে আমি ফিরেছি, যার কারণে এই শহর ছাড়া এতগুলো বছর দূরদেশে পড়ে থাকা তাকে আমি হাজার চাইলেও ভুলতে পারবো না। আর না আমি চাই আমার সেই প্রণয়কে ভুলতে। বোনের কথায় শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে। তার বোন যে আজও সেই পুরনো স্মৃতি আঁকড়ে আছে তিনি সেটা বুঝে গেছেন। তিথি এত সময় দূরে দাঁড়িয়ে থাকলেও এবারে সে বিরক্তি নিয়ে বলে ওঠে, অনেক হয়েছে তোমাদের কান্নাকাটি, আর ওই স্মৃতিমিতি রাখো। এবার ঘরে চলো, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, খিদেতে পেটে এঁদো দৌড়াচ্ছে, চলো তাড়াতাড়ি। তিথির কথা বলার ধরন দেখে শাহনাজ বেগম ও তানিয়া বেগম যিনি হালকা হেসে ওঠে। শাহনাজ বেগম মৃদু হেসে বলে ওঠে, হ্যাঁ চল চল। শাহনাজ বেগমের কথায় তিথি আর তানিয়া বেগম হেসে বাড়ির ভেতরে যেতে শুরু করে। তিথি মাঝখানে আর দুপাশে তার মা আর খালার হাত ধরে হাসতে হাসতে যেতে থাকে। তানিয়া বেগম হচ্ছে তিথির আপন খালামণি, যিনি দীর্ঘ 30 বছর দেশের বাহিরেই পার করেছেন। তানিয়া বেগম তিথির খালামণি হলেও সে তাকে জুলিয়েট বলেই ডাকে। যদিও সে আগে মণি বলে ডাকত, তবে 3-4 বছর ধরে জুলিয়েট বলে ডাকে। তার কারণও অবশ্য আছে বেশ। তার কারণ হলো তানিয়া বেগম এখনো বিয়ে করেননি। যৌবনকালে একজনকে মন দিয়েছিলেন তিনি, তবে সেই প্রণয় 2-3 বছর অবধি টিকলেও পরে আর টেকেনি। সেই থেকে তিনি আর কাউকে বিয়েও করেননি। সেই প্রেমিক পুরুষটির স্মৃতি আঁকড়ে ধরে পুরো অর্ধেক যৌবনকালটা পাড়ি দিলেন। তানিয়া বেগমের কথা শুনে তারাই তার নাম রাখে জুলিয়েট, কারণ তার ছোট আব্বু তৌহিদ খান আরফে তার রোমিও এই কারণে বিয়ে করেনি। কোনোভাবে তাদের এই দিক দিয়ে মিল আছে, যেটা ভেবেই তারা তানিয়া বেগমের নাম রাখে জুলিয়েট। পাশাপাশি তিথি সহ তার সব ফ্রেন্ডরা তানিয়া বেগমকে জুলিয়েট বলেই ডাকে। তানিয়া বেগমের সাথে তাদের বেশ কয়েকবার ভিডিও গ্রুপ কলে কথা হয়েছে। তারা তো বলতে গেলে তানিয়া বেগমের বিশাল বড় ফ্যান। পাশাপাশি তার সব ফ্রেন্ডরাও জুলিয়েট বলতে পাগল। সন্ধ্যায় তারা নিচে নেমেছে। তারাকুঞ্জের কর্তাকর্তীরা আজ একসাথে বসে গল্প করছে। তার মাঝে তাজও রয়েছে। বাকিরা এখন বাসায় নেই, কারণ মেঘা, আকাশ ও লাবণ্য গিয়েছে তাদের এক ফ্রেন্ডের বার্থডেতে। আসতে রাত হবে তাদের। তুর্য বাসায় নেই, তার অফিসের কাজ করাতে গিয়েছে আজ সে। আসতে তার বেশ রাত হবে। তারাকে নামতে দেখে প্রিয়ন্তী বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বাবার সাথে তোর কথা হয়েছে? প্রিয়ন্তী বেগমের কথায় তারা সকলের মাঝে এসে বসতে বসতে বলে ওঠে, হ্যাঁ হয়েছে। প্রিয়ন্তী বেগম মেয়ের কথায় আর কিছু বলে না। পাশ থেকে শারমিন বেগম হামিদ খানকে জিজ্ঞেস করে ওঠে, হাসান আর ইমরান কবে আসবে? শারমিন বেগমের কথায় প্রিয়ন্তী বেগম চাতক পাখির ন্যায় তাকায় হামিদ খানের উত্তর শোনার জন্য। হামিদ খান শান্ত কণ্ঠেই বলে ওঠে, 2-3 দিনের মধ্যেই চলে আসবে, ওখানকার কোম্পানির কাজ নাকি শেষ প্রায়। হামিদ খানের কথায় শারমিন বেগম শুধু ছোট্ট করে ও বলে, লন্ডনে তারা নতুন এক কোম্পানি দিচ্ছে, যেটা হচ্ছে অর্ণের নামে, যেটার কাজ আজ থেকে প্রায় 1 বছর আগের থেকে শুরু করা হয়। সেটা প্রায় শেষের দিকে, তাই পুরোটা কাজ শেষ করানোর জন্য 2 ভাই মিলে গেছে সেখানে। সকলের কথার মাঝে তারার কিছু একটা মনে পড়তে তারা তাজের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, দা ভাই আমাকে কালকে তিথিদের বাসায় একটু ছেড়ে দিয়ে আসবে? তারার কথায় তাজ ভ্রু কুঁচকে তাকায়, বলে ওঠে, কেন, ওখানে গিয়ে আবার কি করবে? তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আরে আজকে জুলিয়েট এসেছে, তাই কালকে আমরা সবাই মিলে তাকে দেখতে যাব। তারার কথায় তৌহিদ খান ভ্রু কুঁচকে তাকায় তারার দিকে। তারার মুখে আজ সে প্রথম শুনেছে নামটা। পাশ থেকে আজমিরা বেগম বলে ওঠে, এটা কি সত্যি সেই জুলিয়েট নাকি যার কথা তুমি বলতে? আজমিরা বেগমের কথায় তারা গদগদ হয়ে বলে ওঠে, হ্যাঁ তো, এটা তো সেই জুলিয়েট। তারার কথায় বাড়ির 3 কর্তী খুশিতে উৎফুল্ল প্রায়। শারমিন বেগম বলে ওঠে, তাহলে তুই একা কেন যাবি? আমরাও যাব। তোর জুলিয়েটকে দেখতে এতদিন ধরে তোর মুখের তার নাম শুনেছি, এবার যখন এসেছে গিয়ে দেখা করাই যাক। শারমিন বেগমের কথা শুনে তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি তুমি যাবে বম্মা?
তারার কথায় শারমিন বেগম হালকা হেসে হ্যাঁ বলে। পাশ থেকে শারমিন বেগমের সাথে তাল মিলিয়ে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, তাহলে আমিও যাব, দেখে আসবো তোর জুলিয়েটকে। আর অনেক দিন হলো শাহজাহানকেও দেখা হয় না, এই ফাঁকে শাহজাহানকেও দেখা হয়ে আসবে। কি বলো বুবু? প্রিয়ন্তী বেগমের কথায় শারমিন বেগম মত প্রকাশ করে বলে ওঠে, হ্যাঁ তুই ঠিক বলেছিস। পাশ থেকে আজমিরা বেগম অভিমানী কণ্ঠে বলে ওঠে, আমাকে কি কেউ নেবে না নাকি? আজমিরা বেগমের কথায় শারমিন বেগম আজমিরা বেগমের মাথায় হালকা চাপড় দিয়ে বলে ওঠে, যেখানে আমরা দুজন যাচ্ছি সেখানে তোকে রেখে যাব কি করে বল? কি করে ভাবলি? হ্যাঁ, তোকে ছাড়া আর প্রিয়ন্তীকে ছাড়া আমি কখনো কোথাও গিয়েছি পাগল মেয়ে? শারমিন বেগমের কথায় আজমিরা বেগম হেসে ওঠে, সাথে প্রিয়ন্তী বেগমও। 3 বউয়ের কাহিনী সকলে দেখছে, তাদের বেশ ভালো লাগে এদের বন্ডিংটা। আজকাল সমাজে এমন যায় যায় তেমন মিল মহব্বত থাকে না, কিন্তু এদের মধ্যে যেন যার সম্পর্কটাই নেই, যেন এরা 3 মায়ের পেটের বোন। একজন আর একজনের প্রতি ভালোবাসা বাড়ির সকলকে মুগ্ধ করে। হামিদ খান, তৌহিদ খান, তারা, তাজ, তৃপ্তির হাসি হাসে। তারা উঠে দাঁড়িয়ে খুশিতে একদম নেচে জোরে চিল্লিয়ে বলে ওঠে, তাহলে ওই কথাই রইল। বলেই তারা লাফিয়ে ওঠে। তারার কাণ্ডে সকলেই হেসে ওঠে। এখন রাত 3টা, ঘড়ির কাঁটা বরাবর। এর মধ্যে রাতে বাড়ি ফিরেছে তুর্য কিছু সময় আগে। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় আর ঢুকতে অসুবিধা হয়নি। তাজের কাছ থেকে সে আগেই নিয়ে নিয়েছিল যাতে প্রয়োজনে লাগতে পারে। আজ সেটা কাজে লেগে গেল। তুর্য রুমে গিয়ে সাথে সাথে শাওয়ার নিতে চলে যায়। বড্ড অস্বস্তি হচ্ছে তার, বেশ গরম লাগছে, পুরো শরীর ঘামে চুপচুপে। নিজের কাছেই তার কেমন বিরক্তি লাগছিল, তাই সে আগে শাওয়ার নিতে চলে যায়। আজ একটু তার বেশি দেরি হয়ে গেছে বলতে গেলে। তার নতুন কোম্পানির ওই দিকটা দেখতে দেখতে এত পরিমাণ এর দেরি হয়ে গেছে। তার উপর ডক্টর কবিরের খোঁজ লাগানোর, সব কিছু নিয়ে বেশ দেরি হয়েছে তার। তুর্যের মন মেজাজও তার তেমন ভালো নেই। বাসায় আসার আগে সে দুজনকে মেরে এসেছে। ডক্টর কবিরের খোঁজ বের করতে না পারায় তুর্য বেশ সময় নিয়ে বের হয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে তার বেশ ক্লান্ত লাগছে আজ শরীরটা। তুর্য টাওয়ালটা ছুঁড়ে সোফার ওপর মারে, লাইট অফ করে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এক মুহূর্ত দেরি না করে বিছানায় শরীরটা এলিয়ে দেওয়া যেন বড্ড শান্ত লাগছে। এত কিছুর পরও তার ঘুম আসছে না। মন চাচ্ছে ছুটে চলে যাই তার বাবুয়ের কাছে, গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিই। কিন্তু সেটা যে সম্ভব না। তার কাছে গেলেই যে অবাধ্য মঞ্জরা শান্ত থাকবে না, ছুতে ইচ্ছে করবে তাকে, নিজের করে পাওয়ার তৃষ্ণা জাগবে অবাধ্য মনে। সবসময় যে সে নিজেকে আটকে রাখতে পারবে না, নিজের অজান্তেই তার ভুল হয়ে যেতে পারে, তাই সে এত বড় রিস্ক নিতে এই মুহূর্তে চাচ্ছে না। তুর্য পাশ থেকে তার ফোনের লকটা খুলতেই হোম লকে ভেসে ওঠে তার প্রেয়সীর ছবি, একদম ছোট্ট তারা। আজ থেকে 4 বছর আগের তোলা ছবিটি। পরনে তার পাকিস্তানি নীল রঙের ভারী কাজ করা লেহেঙ্গা, অবাধ্য চুলগুলো খুলে কাঁধের দুপাশে ফেলে রাখা, মুখে সেই মন মাতানো হাসি। তুর্য ছবিটিতে ঠোঁট ছোঁয়ায়, শব্দ করে চুমো দেয় তাতে, বুকের মাঝে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। বুক চিরে এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ অবস্থাতেই বলে ওঠে, তোকে পাওয়ার তৃষ্ণা আমার হৃৎপিণ্ডখানা ঝলসে যাচ্ছে বাবুই। এই জ্বালা যে আমি আর সইতে পারছি না, বড্ড কষ্ট হয়। এই যেন প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা ভোগ করায় আমায়। কবে তুই এই মেহরাজ খান তুর্যের হবি বলতে পারিস? আর কত অপেক্ষা আমার সইতে হবে? বলেই তুর্য থামে, বুক চিরে বেরিয়ে আসে আহত নিঃশ্বাস। তুর্য আস্তে আস্তে একসময় ঘুমে তলিয়ে পড়ে, নিজের কষ্টগুলো বুকের মাঝে লুকিয়ে। সকাল 7:15। সকাল সকাল শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম তারা ড্রাইভার নিয়েই রওনা হয়েছে তিথিদের বাড়ির উদ্দেশ্যে। যদিও তাদের তাজের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাজ ঘুমাচ্ছে আর তাজকে ডাকার ধৈর্য তাদের নেই, তাই তারা নিজেরাই রওনা হয়েছে কাউকে কিছু না বলে। বাড়ির সকলে এখনও ঘুমাতে ব্যস্ত। অন্যদিকে তারার ফ্রেন্ডও রওনা হয়েছে তিথিদের বাড়ির উদ্দেশ্যে। তারাদের বাড়ি থেকে তিথিদের বাড়ি তেমন দূরত্ব নয়, মাত্র 20 মিনিটের রাস্তা। বলতে বলতেই তারা সকলে চলে এসেছে তিথিদের বাড়িতে।
তারার ফ্রেন্ডরা আগে থেকেই তিথিদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তারা ভেতরে এখনও অবধি যায়নি, তারাদের অপেক্ষায় ছিল। তারাদের গাড়ি থামতেই সকলেই গাড়ির কাছে যায়। তারা তার ফ্রেন্ডদের দিকে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমেই মাহিরা, তনি, শ্রাবন্তীকে জড়িয়ে ধরে আর ফারদিনের সাথে হাত মেলায়। পরপর আজমিরা বেগম, শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম নেমে আসে গাড়ি থেকে। তাদের দেখে সকলে মিলে তাকে জড়িয়ে ধরে। ফারদিন তো এক প্রকার আঠার মতো লেগে আছে শারমিন বেগমের সাথে। শারমিন বেগম তা দেখে বলে ওঠে, এই ছাড়, আমার সাথে এভাবে আঠার মতন লেগে আছিস কেন ফাজিল? শারমিন বেগমের কথায় ফারদিন শারমিন বেগমের গলা জড়িয়ে ধরে ন্যাকামি করে বলে ওঠে,